পিনকিও। অনেক বছর আগে জেপেটো নামে একটা কারিগর ছিল। একবার জেপেটো নিজের বাড়িতে নিজের বন্ধুর দেওয়া কাঠের টুকরো দিয়ে একটা পুতুল বানাচ্ছিল। আমি আমার এই পাপেটের নাম পিনকি রাখবো। যখন জেপেটো পিনকিওর উপর কাজ করছিল, ও তখন একটা আওয়াজ শুনল। আজ একটু দেখে করুন। আরে ও বলছেটা কিভাবে? জেপেটো খুবই উৎসাহিত হলো। যখন সে তার চুল আর চোখ বানাচ্ছিল, তখন সে চোখ দিয়ে দেখতে পাচ্ছিল। অদ্ভুত ব্যাপার তখন হচ্ছিল যখন জেপেটো তার নাক বানাচ্ছিল। ওর নাকটা লম্বা হচ্ছিল আর বেড়েই চলছিল। জেপেটো কাটার পরেও ওটা অতটাই লম্বা হয়ে যাচ্ছিল। বাজে ছেলে, যখনই আমি কিছু বলতে যাই তুমি চিৎকার করে ওঠো। যখনই আমি তোমার হাত ধরতে যাই তুমি আমার শার্ট ধরে টানাটানি করো। যখন আমি তোমার পা ধরি তখন লাথি মারো। পিনকিও উঠে বাড়ির মধ্যে চারিদিকে ঘুরতে লাগলো। আরে বাজে ছেলে, দাঁড়াও, না হলে তোমার আমি হাত পা আবারও খুলে দেব। আমাকে ধরো। পিনকিও জেপেটোর কাছে ক্ষমা চাইল, আর জেপেটো তাকে ক্ষমাও করে দিল। আর ওর জন্য একটা নরম মোলায়েম কাপড় দিয়ে স্যুট বানালো। গাছের ছাল কেটে একটা জুতো বানিয়ে দিল, আর ছোট একটা সুন্দর টুপি দিল। এই সব কিছুই তো দারুণ। আজ থেকে তোমাকে আমি বাবা বলে ডাকবো। সময় কাটতে লাগলো, আর একদিন পিনকিও তার বাবার কাছে এলো। বাবা, আমিও স্কুলে যেতে চাই, লেখাপড়া করে অনেক বড় হতে চাই। আমিও তো তোমাকে পড়াতে চাই, কিন্তু আমার কাছে তো বই খাতা কিনবারও টাকা নেই। আর তারপর জেপেটো নিজের স্যুট পরে বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে যখন ফিরল, তার হাতে একটা বই ছিল। বাবা, বই কেনবার জন্য কোটটা বিক্রি করে দিলে? আমার কথা চিন্তা করো না বাবা, তুমি শুধু স্কুলে যাওয়ার কথা ভাবো। ঠিক আছে বাবা, আমি স্কুলে গিয়ে তোমার নাম উজ্জ্বল করব। আর তারপর পিনকিও স্কুলের জন্য বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে একটা ভিড় দেখলো। এখানে কি হচ্ছে? আজকে একটা পাপেট শো আছে। আমিও শোটা দেখতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। কি করি? এটা বিক্রি করে দিই। পিনকিও নিজের বই ভাঙাচোরালাকে বিক্রি করে একটা টিকিট কিনে নিল। ওখানে সে অনেকগুলো পাপেট দেখল। সেই সময় ওদের পাপেট মাস্টার জিওয়ানি সেখানে আসলো। শোনো, বেশি আনন্দ করার কোনো দরকার নেই, বুঝলে? খেলা শেষ হওয়ার পর জিওয়ানি বাড়িতে খেতে গেল, আর তার সাথে বাকি পাপেটগুলো চলে গেল। আমার ভীষণই আগুন জ্বালাতে ইচ্ছা করছে, আর সেটা করতে আমি এই পিনকিকে ব্যবহার করব। এখানে এসো বাবা, আমার খাবার বানাবার জন্য কিছু কাঠের প্রয়োজন। প্লিজ না বাবা, আমাকে এসে বাঁচাও। আরে তোমার বাবাও আছে? হ্যাঁ স্যার, উনি আমাকে ভীষণ ভালোবাসেন। ঠিক আছে, আমি অন্য একটা পাপেট ব্যবহার করছি। লুই বাবু, তাড়াতাড়ি হার্লে কুইনকে নিয়ে আসুন। হারলে কুইন তো একটা বাচ্চা। যদি সেটাই হয় তাহলে আমাকেই ব্যবহার করুন। তুমি একটা ভীষণ ভালো বাচ্চা পিনকিও, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। এসো, তুমি নিজের ব্যাপারে কিছু বলো। তারপর পিনকিও নিজের গল্প শোনানো শুরু করলো। তোমার বাবা একজন খুব ভালো মানুষ। এই নাও কিছু সোনার মুদ্রা, আর ওনার জন্য একটা নতুন স্যুট কিনো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাড়ি ফেরার সময় পিনকিও জঙ্গলের ভেতর দিয়ে ফিরছিল, যেখানে সে একটা অন্ধ বেড়াল আর একটা চালাক খোঁড়া শেয়াল দেখতে পেল। পিনকিও তাদের সেই কয়েনের ব্যাপারে সবকিছু বলল। চালাক বেড়াল আর শেয়াল তাকে লুট করার জন্য প্ল্যান করলো। ম্যাডাম ক্যাট, আচ্ছা তাহলে তুমি সোনার মুদ্রার ওই জাদু গাছের কথা ওনাকে বলো। ঠিক আছে, আমি বলছি। এই সিক্রেটটা শুধু আমরা তোমাকেই বলছি। এখন তুমি আমাদের সঙ্গে চলো নতুন বন্ধুত্বের আনন্দ উপভোগ করতে। পরের দিন বেড়াল আর শেয়ালটা ওখান থেকে বেরিয়ে পড়ল। সেই জন্য সেখানে থাকা এবং খাওয়ার টাকা পিনকিওকেই দিতে হলো। যখনই সে বাইরে বেরোলো, সে একটা অদ্ভুত আওয়াজ শুনল।
দাঁড়াও, টাকাটা দিয়ে দাও, না হলে মরে যাবে তুমি। সেই আওয়াজটা অন্ধ বেড়াল আর চালাক শেয়ালের ছিল। পিনোকিও চালাকি করে সেই কয়েনটা মুখের ভেতর ঢুকিয়ে নিল, যাতে ওরা লুট করতে না পারে। ওরা পিনোকিওকে একটা দড়ি দিয়ে গাছের ওপর ঝুলিয়ে দিল। তুমি যদি নিচে আসতে চাও তো কয়েনগুলো দিয়ে দাও, আমরা এক্ষুনি আসছি। বাবা, আমাকে সাহায্য করো। একটা পরী তার আওয়াজ শুনে তাকে সাহায্য করার জন্য একটা কুকুর আর ঈগলকে পাঠালো। যাও, ওই দড়িটা কেটে ওকে নিচে নামাও আর ওকে আমার কাছে এখানে নিয়ে আসো। পরের দিন যখন পিনোকিও উঠল, সে দেখল একটা নরম বিছানার উপর শুয়ে আছে। কিছু ওষুধ খাওয়ার পর তার শরীর একেবারে ঠিক হয়ে গেল। তুমি এখানে কি করে এলে? পিনোকিও তার গল্পটা শুরু করলো, কিন্তু একটা মিথ্যে বলল যে তার কয়েনটা চুরি হয়ে গেছে, যদিও সেই কয়েনগুলো তার কাছেই ছিল। যখনই পিনোকিও এই মিথ্যে কথাটা বলল, তার নাক বড় হতে লাগলো। ওহো, আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, কারণ আমি দেখতে পাচ্ছি যে তোমার নাক বড় হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দিও। আরে কোনো ব্যাপার নয়, কিন্তু আজকের পর আর কোনোদিন মিথ্যে বলবে না। এই নাও সোনার কয়েন আর তোমার বাবাকে দাও, আর কোনোদিনও তুমি বোকামি করো না। পিনোকিও পরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো। রাস্তায় আবার সে বেড়াল আর শেয়ালটাকে দেখলো, আর ওরা সেই কয়েনের গাছ বসানোর জন্য তাদেরকে মানিয়েও নিল। আর পরের দিন সেই কয়েনটা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল, আর পিনোকিও খালি হাতেই বাড়ি ফিরে এলো। বাবা, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করে ফেলেছি। জ্যাপেটো নিজের ছেলেকে ক্ষমা করে দিল, আর পিনোকিও স্কুল যাওয়াও শুরু করে দিল। কিন্তু অদ্ভুতভাবে সে আবার কার্লোসের কথা শুনতে লাগলো, যে স্কুলের মধ্যে সবথেকে দুষ্টু ছেলে ছিল। আরে পিনোকিও, কোথায় যাচ্ছ? আমি তো স্কুলে যাচ্ছি। আরে একদম টাইম ওয়েস্ট করো না, আমার সঙ্গে টয়ল্যান্ড চলো। ওখানে কেউ পড়াশুনো করে না, আর আজকে রাতে ওখানে অন্য কিছু হতে চলেছে। কিছুক্ষণ পর ওখানে একটা গাড়ি এলো, যারা অনেক গাধাকে ধুচ্ছিল। পিনোকিও আর কার্লোস তার উপর চড়ে উঠল। এই টয়লেটে আমরা এসে পড়েছি। কিন্তু হঠাৎই পিনোকিও অবাক হয়ে গেল, কেননা ওর চোখের সামনেই কার্লোস আর ওর কান বড় হয়ে যাচ্ছিল, ওদের মুখও বড় হয়ে যাচ্ছিল, আর ওরা গাধার মতো হয়ে যাচ্ছিল। ওরা শুধু হু হু করেই ডাকতে পাচ্ছিল। বাজারে কার্লোসকে একটা চাষি কিনে নিল, আর পিনোকিওকে একটা সার্কাসের মালিক, আর ওকে সার্কাসে কাজ করতে হচ্ছিল। একদিন খেলা দেখাতে দেখাতে তার পা স্লিপ করলো আর সে পড়ে গেল। এখন ল্যাংড়া গাধাকে আর কে পছন্দ করত, কিন্তু একদিন একটা বুড়ো লোক তাকে কিনতে চাইছিল, কেননা ও তার চামড়া দিয়ে গ্রামের মনোরঞ্জনের জন্য একটা ঢোল বানাতে চাইছিল। পিনোকিও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তার মালিক নদীর ধারে তাকে নিয়ে গিয়ে পাথর বেঁধে তাকে জলে ফেলে দিল, যাতে ও তার চামড়া দিয়ে ঢোল বানাতে পারে। পিনোকিও সাহায্যের জন্য সেই পরীটাকে জোরে জোরে ডাকতে লাগলো। প্লিজ পড়ি, আমাকে শেষবারের মতন ক্ষমা করে দাও। আমি আজকের পর এমন ভুল আর কোনোদিনও করব না, সত্যি। মনে হয় পিনোকিও বিপদে আছে, আমাকে ডাকছে। ওহো, এই ছেলেটা। মাম্মি ফিশ, আমার কথা শোনো। পিনোকিও সমুদ্রের মধ্যে আটকে আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে বাঁচাও। থ্যাংক ইউ মামি ফিশ। মাছ পিনোকিওর সেই গাধার ছাল খেয়ে নিল, আবার সে একটা পাপেটে পরিণত হলো। কিন্তু পিনোকিওর গল্প এখানেই শেষ হলো না। ঠিক তার পেছনেই একটা বড় শার্ক চলে এলো। পিনোকিও জোরে জোরে সাঁতার কাটার চেষ্টা করলো, কিন্তু একটা বড় ঢেউ তাকে শার্কের মুখের ভেতর ঢুকিয়ে দিল। এত অন্ধকার, এখানে কেউ আছে? আমাকে হেল্প করো। হঠাৎ সে একটা আলো দেখলো, আর সে সেটার কাছে গেল। বাবা, সত্যি তুমি? আমার ছোট্ট সোনা, আমি ভাবতেই পারিনি যে তোমার সাথে দেখা হবে। তোমাকে আমি কোথাও না পেয়ে সমুদ্রের ধারে খুঁজতে এসেছি, কিন্তু প্রচন্ড ঝড় হওয়ার ফলে এই শার্ক আমাকে খেয়ে ফেলে। ও বাবা, ভালোই হয়েছে আমরা দুজন বেঁচে আছি। চলো এখান থেকে আমরা বাইরে বেরোই।
পিনোকিও আর তার বাবা বাইরে বেরোনোর অনেক চেষ্টা করলো, কিন্তু শার্কের দাঁত দেখে তারা ভয় পেয়ে গেল। তাদের ভাগ্য ভালো যে শার্ক তার মুখ খুলে শুয়েছিল। এই সুযোগটা দেখেই পিনোকিও আর তার বাবা জলে ঝাঁপ দিল আর সাঁতার কেটে ডাঙায় চলে আসলো। বাবা, তোমার তো জ্বর হয়েছে, তুমি এখানে বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কেউ না কেউ নিশ্চয়ই সাহায্য করবে। স্যার, আমার বাবার জন্য কিছুটা দুধ পাওয়া যাবে? হ্যাঁ, আমাকে আগে টাকা দাও আর দুধ নিয়ে যাও। কিন্তু টাকা তো নেই। ঠিক আছে, সকাল থেকে বিকেল অবধি আমার এখানে কাজ করো আর তার বদলে দুধ নিয়ে যাও। ভালোই হয়েছে, তাহলে কাল সকাল থেকে কাজে লেগে পড়ো। আর এই নাও, বাবাকে এই দুধটা খাইয়ে দাও। পিনোকিও তার বাবাকে দুধ দিল আর তার জন্য তাকে অনেক কাজ করতে হয়েছিল। তাড়াতাড়ি তার বাবা ঠিক হয়ে যায় আর ওরা দুজনে বাড়ির জন্য বেরিয়ে পড়ল। পিনোকিও এখন একটা দায়িত্ববান ছেলেতে পরিণত হলো। ও নিজের বাবার বাকি কাজে সাহায্য করতে লাগলো। ও একদিন শুনল যে পরিমা অসুস্থ। বাবা, পরি সমস্যার মধ্যে আছে। তখন পিনোকিও পরীকে কিছু টাকা পাঠালো। আমার প্রিয় পিনোকিও, একটু বোকা কিন্তু মনের দিক থেকে খুব ভালো। একদিন রাতে পিনোকিওর স্বপ্নে পরিমা আসলো আর ওকে একটা আশীর্বাদ দিয়ে গেল। পরের দিন পিনোকিও যখন আয়নায় নিজেকে দেখল, তখন আয়নার সামনে একটা সুন্দর ছেলে দাঁড়িয়েছিল। বাবা, এই দেখো। আরে বাবা, আমি তো ভাবতেই পারছি না তুমি একজন ভোলা ভালা বোকা ছেলের থেকে বুঝদার ছেলে হয়ে উঠেছো। তুমি ভীষণই সুন্দর ছেলে। আর এভাবেই পিনোকিও একটা সুন্দর ছেলে হয়ে বাবার সঙ্গে খুব খুশি খুশিতে তার বাকি জীবনটা কাটালো। টম থাম। একজন কারিগর এবং তার স্ত্রীর কোনো বাচ্চা ছিল না। যদি অন্যদের মতন আমাদেরও বাচ্চা হতো তাহলে কতটা না ভালো হতো। হ্যাঁ, কি ভালোই না হতো আমাদের বাড়িতে একটা বাচ্চা থাকলে, যাকে নিয়ে আমরা আনন্দে থাকতাম। সে যদি আমার আঙ্গুলের মতো ছোটই হতো। আর তার ইচ্ছে পূরণ হয়ে গেল। তারা একটা বাচ্চা পেল যেটা তার আঙুলের মতো ছিল। আরে, ও তো দেখছি খুব ছোট, কিন্তু এখন ও আমাদের বাচ্চা আর আমরা ওকে খুশিতে রাখবো। ওর নাম হবে থমাস। ওরা দুজনে ওকে অনেক খাবার খাওয়ানোর পরেও ও তার বাবার থাম্বের থেকে আর বড় হলো না, তাই ওর নাম হলো টম থাম। কিন্তু ও একটা খুবই ভালো ছেলে ছিল, যে নিজে খুশি থাকতো আর মা বাবাকে ভালোবাসতো। আমি এখন জঙ্গলে কাঠ কাটতে যাব আর আমার এখন খুব দেরি হয়ে যাচ্ছে। যদি আমি ঘোড়ার জন্য দাঁড়াই তাহলে আমার আরো বেশি দেরি হয়ে যাবে। কিন্তু আমি ঘোড়া ছাড়া কাঠ কিভাবে নিয়ে আসবো? তুমি চিন্তা করো না বাবা, আমি ঘোড়া নিয়ে যাব। তুমি এটা কেমন করে করবে বাবা? তুমি তো ঘোড়ার পিঠ পর্যন্ত পৌঁছতে পারবে না। ও, চিন্তা করার কোনো কারণ নেই। মা ঘোড়াকে বেঁধে দেবে আর আমি ওর কানের কাছে গিয়ে ওকে রাস্তা বলে দেব। আমার তো মনে হয় না। কাম অন বাবা, আমার নিজেকে প্রমাণ করার একটা তো সুযোগ দিন। আমি এটা করতে পারবো। ঠিক আছে, তুমি যদি করতে পারো তো। হ্যাঁ বাবা, তুমি যখনই চাইবে ঘোড়া ওখানে পৌঁছে যাবে। ভরসা রাখুন। আর টম তার বাবার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ও ঘোড়ার কানে বসে রাস্তাটা বলতে থাকলো। সেই সময়ই দুটো লোক ওই ঘোড়ার গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এটা কি? আমি ওই ঘোড়ার গাড়িটা থেকে কারুর আওয়াজ শুনতে পেলাম, কিন্তু ওখানে তো কাউকে দেখলাম না। আমি কি স্বপ্ন দেখছি? না না, তুমি ঠিকই বলেছ। আমিও কারুর আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু কাউকে দেখতে পেলাম না। চলো ওই ঘোড়ার গাড়িটার পিছু নিই। আর ওরা দুজনে ওই গাড়িটার পিছু নিল যতক্ষণ না কারিগরের কাছে পৌঁছায়। হ্যালো বাবা, আমি এসে গেছি। দেখলে, আমি বলেছিলাম না এটা করতে পারি। এবার আমাকে নিচে নামিয়ে দাও।
দুজনে খুবই অবাক হয়ে গেল যখন দেখলো ওই কারিগরটা ঘোড়ার কানের থেকে একটা ছোট্ট বাচ্চা বের করলো। আরে বাপরে, এটা কি আমি ঠিক দেখছি? যদি এই ছেলেটাকে আমরা পেয়ে যাই তাহলে একে বিক্রি করে আমরা অনেক টাকা পেতে পারি। চলো গিয়ে জিজ্ঞেস করি ওকে ও কততে বিক্রি করবে। এই ছোট বাচ্চাটাকে তুমি কত টাকায় বিক্রি করবে? তোমার সাহস কি করে হয়? এটা আমার ছেলে, আর এ সব সময় আমার সঙ্গেই থাকবে। তোমরা সব এখান থেকে চলে যাও। টম খুবই চালাক একটা বাচ্চা, আর আস্তে করে নিজের বাবার কানে বলল, বাবা, তুমি এদের কাছ থেকে অনেক টাকা নিও, চিন্তা করো না, আমি তোমার কাছে মুহূর্তের মধ্যেই চলে আসবো। ঠিক আছে, তোমরা যদি ওকে কিনতে চাও তাহলে তোমাদেরকে অনেক টাকা দিতে হবে, বুঝলে? একটু ভাবার পর কারিগরকে তারা টাকা দিয়ে টমকে নিয়ে চলে গেল। তুমি কোথায় বসতে চাও ছোট বাচ্চা? আপনার টুপির উপরে বসিয়ে দিন, তাহলে সবকিছু ভালো করে দেখতে পাবো। আর টম নিশ্চিন্তে টুপির ওপর বসে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তারা একটা গাছের নিচে একটু আরাম করতে বসলো। টম ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল। যখনই টমকে নিচে রাখলো, তার সেই ছোট ছোট পায়ে সে জোরে দৌড়াতে লাগলো আর একটা গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল। এই শোনো, চুপচাপ চলে এসো, না হলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। আগে আমাকে ধরে তো দেখাও। দুজন মিলে একটা লাঠি নিয়ে তাকে সেই গর্তের ভিতর থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয় আর ওরা রেগে মেগে চলে যায়। টম বাইরে দেখতেই দেখলো ওখানে একটা গর্ত আছে, আর ভেতরে গিয়ে শুতেই সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে যখন সে ঘুম থেকে ওঠে তখন বাইরে দেখে দুটো চোর একটা বাড়িতে চুরি করার জন্য প্ল্যান করছে। শোনো, তোমাদের কি কোনো সাহায্য দরকার? কে আছে ওখানে? এখানে নিচের দিকে তাকাও। একটা ছোট বাচ্চা, 2 ইঞ্চির, সরি 3 ইঞ্চির। এখানে কিচ্ছু এসে যায় না যে আমি কত ইঞ্চির। আমি যে কোনো বাড়িতে খুব সহজেই ঢুকে যেতে পারি আর আপনাদের যা দরকার দিতে পারি। দুটো চোরই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। ঠিক আছে, যদি আমরা রাজি হই তাহলে তোমার কি চাই? সেটা আমি পরে বলবো, এখন চলে এখান থেকে। যখনই তারা বাড়ির কাছে পৌঁছালো, টম জানলা দিয়ে লাফ দিয়ে চেঁচাতে লাগলো। তোমরা কি চাও যে টাকা আমি বাইরে ফেলি? তোমরা তাড়াতাড়ি বলো তোমাদের কি কি চাই। আরে বোকা বাচ্চা, সময় এত খুব কম, জোরে চিৎকার তোমরা করছো বলো কেন? তোমাদের কি চেঁচানো বন্ধ চাই, করো। তাড়াতাড়ি বলো। কিন্তু এখন আর কোনো লাভ নেই। ঘরের কাজের লোক জেগে গেল আর জানলা দিয়ে দেখতে লাগলো। সেটা দেখতেই চোর নিমেষের মধ্যে পালিয়ে গেল। তোমাদের দুজনকে এরকম শিক্ষা হয়তো কেউই দেয়নি। আমি খুবই ক্লান্ত। আমার মনে হয় ঘাসে শুলে অনেক ভালো ঘুম আসবে। টম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। কিন্তু পরের দিনই সেই কাজের লোক উঠে সেই ঘাসগুলো তাড়াতাড়ি গরুকে খেতে দেয়। টম যখন ওঠে তার চারপাশে শুধু অন্ধকার ছিল। এত অন্ধকার কেন? এতক্ষণে তো সকাল হয়ে যাওয়া উচিত, কিন্তু আমি কোথায় রয়েছি? আমার মনে আছে আমি তো ঘাসের উপর শুয়েছিলাম। টম কারোর একটা আওয়াজ শুনতে পেল। এই ডেইজি, শোনো, আরো একটু ঘাস খাও আর তারপর আমাকে তাজা দুধ দিও। আরে না, আমি যে ঘাসের উপরে শুয়েছিলাম সেটা গরুতে খেয়ে নিয়েছে। দাঁড়াও দাঁড়াও, আর ঘাস খেতে ওকে দিও না। এখানে ভিতরে আর জায়গা নেই। আগে থেকেই অনেক কিছু রয়েছে এখানে, আর আমি এখানে আটকে পড়েছি। কাজের লোকটা জোরে জোরে চেঁচাতে লাগলো, আরে গরু তো কথা বলছে, মালিক মালিক তাড়াতাড়ি এসো, গরু কথা বলছে। তুমি কি পাগল হয়ে গেছো? ভুলভাল কথা বলা বন্ধ করো। গরু আবার কথা বলে নাকি? কি যে বলো না। কিন্তু মালিকও টমের আওয়াজ শুনতে পেল।
আর ঘাস দিও না, আমি এখানে শ্বাস নিতে পারছি না। যাও তাড়াতাড়ি কিছু নিয়ে ওকে মারো। গরুর পেট থেকে যে কোনো প্রকারে টমকে বার করা হলো। শেষে আমি বাইরে চলেই আসলাম, কিন্তু আমার গরুটার জন্য খারাপ লাগছে। ঠিক আছে, বাইরে এসে খুব ভালো লাগছে। কিন্তু টমের বদমাইশি শেষ হলো না। ও জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন একটা উল্ফ তাকে দেখে আর ঝপ করে তাকে খেয়ে ফেলে। এটা খুবই টেস্টি খাবার ছিল, কিন্তু আমার তো আরো খিদে পেয়েছে। তাহলে আমি এখন উল্ফের পেটে? আমি কি এতটাই টেস্টি? এক্ষুনি দেখাচ্ছি। উল্ফ, আমি জানি তুমি ভালো খাবার খেতে চাও, তাই না? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি তো ভালো খাবার চাও, তাই না? হ্যাঁ? এটা কে বললো? আমি সেই টেস্টি বাচ্চা যে তোমার পেটে আছি। যদি তোমার আরো খাবার চাই, তো আমি সেই জায়গাতে তোমাকে নিয়ে যেতে পারি যেখানে সুস্বাদু খাবার পাওয়া যায়। অ্যাপেল স্লাইস, ভালো চিকেন, আরো অনেক কিছু আছে। তুমি কি খেতে চাও? কোথায় রয়েছে? কোথায় রয়েছে? তাড়াতাড়ি বলো, কোথায় আছে? টম এই উল্ফের থেকে বেশি চালাক ছিল। ও উল্ফকে তার বাড়ির ঠিকানা বলল। যখন ও বাড়ির কাছাকাছি পৌঁছালো, তখন একটা গর্ত দিয়ে তাদের রান্নাঘরে পৌঁছানোর রাস্তা বলল। গর্তের ভিতর থেকে যে কোনো প্রকারে উল্ফ এদিক ওদিক করে তাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেল। ও, কত সরু সুড়ঙ্গ এটা! মনে হচ্ছিল আমি এখান থেকে বেরোতেই পারবো না। উল্ফ টমের বলা সমস্ত টেস্টি খাবারগুলো খুব ভালো করে দেখলো। এত সুন্দর খাবার! এখানে আসাটা আমার সফল হয়েছে। উল্ফ নিচে বসে সমস্ত খাবার খেতে থাকলো। কত সুস্বাদু খাবার! কিন্তু মনে হচ্ছে আমি অনেক বেশি খেয়ে ফেলেছি। এখন তো আমি নড়তেও পারছি না। ব্যাস ব্যাস, অনেক খাওয়া হয়ে গেছে মিস্টার উল্ফ। হঠাৎ করে টম উল্ফের পেটে জোরে জোরে লাথি মারতে লাগলো। আরে আরে আরে, থামো! কি করছো টম এসব? তার একটা কথাও না শুনে জোরে জোরে চেঁচাতে লাগলো। ও এত জোরে জোরে চেঁচালো যে তার বাবা মাও রান্নাঘর পর্যন্ত চলে এলো। হে ভগবান, এই উল্ফ কিচেনে কি করে এলো? টমের বাবা উল্ফকে মারার জন্য একটা কুড়ুল নিয়ে আসলো, আর হঠাৎই তার বাবা একটা আওয়াজ শুনতে পেল। বাবা, বাবা, আমাকে বাইরে বের করো, আমি ওর পেটের ভিতরে রয়েছি। কি? চিন্তা করো না টম, আমি তোমাকে বাইরে বার করছি। ও এতটাই খেয়েছে যে ও পালাতে পারবেই না। তারপর তার বাবা সেই উল্ফকে জোরে কুড়ুল দিয়ে মারলো। যখনই উল্ফ মাটিতে পড়লো, তার মুখটা খুলে গেল আর টম বেরিয়ে এলো। আমার বাচ্চা, তুমি কোথায় চলে গেছিলে? তোমার কথা কি মনে পড়ছিল? আজকের পরে তুমি কখনো আমার চোখের সামনে থেকে দূরে যাবে না। হ্যালো মা, হ্যালো বাবা, তোমাদের দেখে ভালো লাগলো। এখন আমাকে স্নান করতে হবে, এই নোংরা কাপড়গুলো বদলাতে হবে, আর কিছু খেতে হবে। কিন্তু তুমি কোথায় চলে গেছিলে বলো? সেটা একটা বিরাট বড় গল্প, পরে বলবো। এখন আমাকে খেতে হবে আর ঘুমোতে হবে শান্তিতে। গল্প করে তোমাদের পরে কখনো বলবো।